আজ প্রায় ৩ দিন হতে চলল নাহিদকে বাসায় নিয়ে আসা হয়েছে। নূরজাহান বেগম নাহিদকে নূর ম্যানশন নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নাহিদ কিছুতেই সম্মতি দেয়নি। এতে তিনি খানিকটা মনক্ষুণ্ণ হয়েছেন। তবে এতে নাহিদের কোনো হেলদোল নেই, সে নিজের সিদ্ধান্তে অটল। আরজু এই বিষয়ে তেমন কিছুই বলেনি, কারণ নাহিদের পরিবারের সাথে নাহিদের মূল সমস্যা কি সেটা আরজু জানে না। আর কিছু না জেনে কোনো মতামত প্রকাশ করা বোকামি হবে। বাসায় আসার পর থেকেই আরজু নাহিদের সেবায় নিজেকে ব্যস্ত করে রেখেছে। এই মানুষটাকে এতটা সময় নিজের কাছে পেয়ে আরজু একদিকে ভীষণ খুশি, না হলে এই অসভ্য লোক কাজ ছাড়া কিছুই বুঝে না। সকালে ঘুম থেকে উঠেই এই মানুষটার ঘুমন্ত মুখটায় কতটা মায়া ঝরে পড়ে সেটা আরজু প্রথম দেখছে। না হলে এই অসভ্য লোক তার ঘুম ভাঙ্গার আগেই লাপাতা হয়ে যায়। অন্যদিকে নাহিদ বিছানায় শুয়ে বসে থাকতে থাকতে ভীষণ বিরক্ত। সর্বক্ষণ কাজের মাঝে ডুবে থাকা মানুষগুলো হয়তো এমন পরিস্থিতিতে প্রচণ্ড অস্থির হয়ে পড়ে। তবে নাহিদ বিরক্ত হলেও অস্থির হল না, কারণ এই প্রথম সে আরজুর সাথে অতটা সময় কাটাতে পারছে। বিষয়টা মন্দ লাগছে না। নাহিদ বিছানায় আধশোয়া হয়ে বসে বসে ফোন স্ক্রল করছে। পার্টির সকল নেতারা কল করে তার খোঁজ খবর নিচ্ছে। ফাইনালি এত বছর পর নাহিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবারের নির্বাচনে নাহিদ এমপি পদে দাঁড়াতে যাচ্ছে। এটা তার অনেক দিনের স্বপ্ন। এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে চলবে মনোনয়ন ফর্ম কেনাবেচার উৎসব। মনোনয়ন অনেক পেলেও জিতবে একজনই। বিরোধী দলের নেতারা যেন গদিতে চড়ার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না। সেই ছোট থেকেই রাজনৈতিক পরিবারের হওয়ার দরুন রাজনীতির এই নোংরা সাইড তার অনেক দেখা হয়েছে। তবে নাহিদ নিজেকে প্রস্তুত রেখেছে। ক্ষমতা কিছুতেই সেসব দুর্নীতিবাজ নেতাদের হাতে যেতে দিবে না। নাহিদ জানে সামনের পরিস্থিতি আরও কঠিন হতে পারে, কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাবার মতো পুরুষ নাহিদ না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজের জীবন দিতে প্রস্তুত, যেমনটা তার দাদাজান করেছে। দুনিয়ার সকলে তার দাদাজানের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে জানলেও নাহিদ জানে সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না। সবটাই নাহিদ মনে রেখেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। যখন শত্রুদের ধরবে তখন একদম ছাই দিয়ে ধরবে, বেরিয়ে যাওয়ার কোনো পথ পাবে না। শার্ট খুলুন। নাহিদ ভাবনা থেকে ফিরে আসে আরজুর বিস্ফোরক বক্তব্যে। রুমে ঢুকেই আরজু নাহিদের উদ্দেশ্যে বলা এমন কথায় বিস্মিত হয়ে পড়ল। আরজু আবার বলল, কি হলো শার্ট খুলুন? নাহিদ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আর ইউ সিরিয়াস? আরজু বিরক্ত হয়ে বলল, ইয়েস আই অ্যাম। নাহিদ দুষ্টু হেসে বলল, এই অসুস্থতায় আমার উপর টর্চার না করলে হয় না? দুনিয়ার এটাই নিয়ম, দুর্বলের উপর জুলুম হয়। আরজু হতবম্ব হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নাহিদের দিকে। নাহিদের ইঙ্গিত বুঝতে পেরে রেগে একটা বালিশ নিয়ে নাহিদকে মারতে লাগল। নাহিদ আরজুকে হঠাৎ করেই দুহাতে ঝাপটে বুকের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় আরজুর হাত থেকে বালিশ পড়ে গেল। আরজুর সারা কায়া শিউরে উঠল। সে পিট পিট চোখে নাহিদের দিকে তাকাল। নাহিদ আরজুর দিকে শীতল দৃষ্টি স্থির করে বলল, তোমার তো অনেক সাহস। নিবরাস নাহিদকে মারছ। জানো ভবিষ্যৎ এমপিকে আঘাত করার অপরাধে পুলিশ তোমার কি হাল করবে? আরজু নিজেকে শান্ত করে নাহিদের দিকে এগিয়ে গেল। নাহিদকে অপ্রস্তুত করতে নাহিদের সামনের একফালি চুল গুছিয়ে দিতে দিতে বলল, ভবিষ্যৎ এই এমপির গায়ে সহস্র আঘাত করার অধিকার নিয়ে আমি জন্মেছি। তাই আপনার পুলিশ, র্যাব, আর্মি আমার চুলটাও বাঁকা করতে পারবে না। নাহিদ মৃদু হাসল, বলল, বাহহ, তুমি তো সেই পাওয়ারফুল পারসন। তবে এই নাহিদকে দুর্বল ভেবো না।
কারণ আমি আঘাত করলে কাউকে সেটা না দেখতে পারবে আর না বুঝাতে পারবে। অনুভূতির ঝড় বড্ড খারাপ জিনিস। তোমাকে কখন গভীরে ডুবিয়ে ফেলবে বুঝতেই পারবে না। তখন বাঁচার জন্য ছটপট করেও লাভ হবে না, কারণ ততক্ষণে প্রেমের বাণে আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। আরজু নাহিদ কথায় ভীষণ লজ্জা পেল। বক্ষস্থলে ছড়িয়ে পড়ল শীতলতা। অনেকটা অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়িয়ে নিল আরজু। আর বলল, আপনি একটা অসভ্য লোক। শার্ট খুলে আপনার গা মুছে দিতে হবে। তাই খুলতে বলেছি, জলদি করুন। নাহিদ আরজুর লালাভ মুখ দেখে আর কিছুই বলল না। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। চুপচাপ শার্ট খুলে দিল। আরজুর অস্বস্তি তো কমলই না, বরং আরও বাড়ল। শার্টলেস নাহিদের শরীর যেন তার চোখকে চুম্বকের মতো আকর্ষণ করছে, যেন দমবন্ধ হবার জোগাড়। আরজু কাপা কাপা হাতে নাহিদের গা মুছে দিতে লাগল। আরজু দেখল নাহিদের পিঠ আর পেটে পুরনো কিছু ক্ষত। আরজু এটা আরও আগে লক্ষ্য করেছে, তাই আজ প্রশ্ন করল, আপনার কি আগেও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? এত ক্ষতর চিহ্ন কেন? নাহিদ যেন মুহূর্তেই নিভে গেল। আর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব অনেক দিনের পুরনো ক্ষত। ছাত্র জীবনে আন্দোলনের সময় লাঠিচার্জের ফলে কিছু হয়েছে, কিছু বিরোধী দলের সাথে সংঘর্ষের ঘটনায়, এছাড়াও আরও অনেকভাবেই। আরজু তার কোমল ছোট্ট হাত দিয়ে সেই ক্ষততে ছুঁয়ে দিল। আরজুর কোমল হৃদয় নিদারুণ যন্ত্রণা অনুভব করল। ভালোবাসার মানুষের গায়ে সামান্য আঘাত হৃদয় কেমন অসহ্য যন্ত্রণার সৃষ্টি করে। আরজু বলল, এমন ঝুঁকিপূর্ণ প্রফেশন কেন চুজ করেছেন, যাতে লাইফ রিস্ক আছে? নাহিদ মৃদু হাসল আর বলল, ঝুঁকি ছাড়া তো কোনো কাজই সম্ভব না। তাছাড়া ঝুঁকির কথা চিন্তা করে তুমি কখনোই সমাজের সেবা করতে পারবে না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে, সমাজে পরিবর্তন আনতে গেলে কাউকে না কাউকে রিস্ক নিতে হবে। ভয় পেয়ে ঘরের কোণে লুকিয়ে মন্তব্য করলে চলবে না। মাঠে নেমে সব অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। পলিটিক্স আমার প্যাশন। সেই ছোট থেকেই এই স্বপ্ন আমার মনের মধ্যে একটু একটু করে বেড়ে উঠেছে। আজ এই অবস্থানে আসার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকেই ভাবে আমি দাদাজানের বদৌলতে সবটাই খুব সহজে মুঠোয় পেয়ে গেছি, কিন্তু আমার পরিশ্রমের জায়গাটা সবাই জানে না। 8-10 জনের মতোই আমাকে শুরু থেকে শুরু করতে হয়েছে। সমাজের সেবায় নামলে নিজের জীবনকে উৎসর্গ করেই নামতে হয়। কবে কার গুলিতে আমার জীবন শেষ হবে জানা নেই, কিন্তু সেই ভয় হাত গুটিয়ে রাখলে চলবে না। আরও জাতকে উঠল। পেছনে থেকেই নাহিদের উন্মুক্ত পৃষ্ঠে মাথা রাখল আর বলল, দয়া করে এসব বাজে কথা বলবেন না। আমি জীবনে অনেক হারিয়ে কিছু মানুষদের পেয়েছি, যাদের আমি কখনোই হারাতে চাই না। নাহিদ তার পৃষ্ঠে তরল কিছু অনুভব করে পেছনে ফিরে তাকাল। আরজুর ডাগর ডাগর আখি পল্লব জুড়ে অশ্রুকণা জমা হয়েছে। নাহিদ আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, এত অল্পতে ভেঙে পড়লে চলবে আরজু? ইউ হ্যাভ টু বি স্ট্রং। একজন পুরুষের স্ট্রেংথ কিন্তু একজন নারীর। সেই নারী পুরুষের মনোবল বাড়ায়। আমি চাই তুমি আমার স্ট্রেংথ হও, কারণ যেই মানুষটা একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা, ঠিক সেই মানুষটি পারে সেই পুরুষের স্ট্রেংথ হতে। আরজু নিজেকে শান্ত করল। নেতা সাহেব ঠিক বলেছে, তাকে ভীষণ স্ট্রং হতে হবে। আরজু বুঝতে পারল পলিটিক্স নাহিদের জন্য সাধারণ কোনো প্রফেশন না। এই মানুষটা পলিটিক্স নিজের সত্তায় ধারণ করে রেখেছে। জনসাধারণের সেবায় নিজের জীবন দিতে একবারও ভাববে না মানুষটি। নাহিদের প্রতি আরজুর শ্রদ্ধাবোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। মনে মনে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হল। এমন অদ্ভুত মানুষটাকে জীবনে পেয়ে আরজুর জীবন যেন সার্থক হল।
অবনী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সামনে সোফায় বসা নাহিদের দিকে। নাহিদ হেসে বলল, কি ব্যাপার শালী সাহেব, এইভাবে কি দেখো? অবনী বিস্ময় প্রকাশ করে বলল, আমি ভেবেছি কাউকে গুলি করা এসব সিনেমাতেই হয়, বাস্তবে এসব কিছুই হয় না। কিন্তু আমার হিরোর মতো দুলাভাইকে কোনো মহিষ গুলি করল? তাকে পেলে আমি জুসারে ভরে তার জুস বের করে দিতাম। নাহিদ মুচকি হেসে বলল, এক্সাক্টলি। আমার সব শত্রুর পক্ষকে জানিয়ে দিতে হবে আমার একজন সুপার উইম্যান শালী আছে। সো ভুলেও আমার দিকে গুলি বারুদ ছুড়া যাবে না। ভাইয়া, আপনি কি শুট করতে পারেন? মানে আপনার কাছে রাইফেল আছে? আরে না, এসব কি বলো? রাইফেল দেখলেই আমার ভয় লাগে, আর গুলি করা অনেক দূরের বিষয়। অবনী বিজ্ঞদের মতো মাথা দোলাল। ফুয়াদ হেসে বলল, অবনী, তুমি চাইলে পুলিশে জয়েন করে তোমার দুলাভাইকে প্রোটেক্ট করতে পারো। অবনী মাথা নেড়ে বলল, অসম্ভব, আমি মোটেও পুলিশে জয়েন করব না। আমি তো এক সিনিয়র ব্যাটা ধরে বিয়ে করে নিব, তারপর চুটিয়ে প্রেম করব। কারণ সিনিয়র ব্যাটারা বিয়ের আগে প্রেম করতে চায় না। নাহিদ কপাল কুঁচকে বলল, কি ব্যাপার শালী সাহেবা, প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। অবনী নাহিদের দিকে ঝুঁকে বলল, প্রেমে কি শুধু আরজু আপুই পড়বে নাকি? আমি পারি না? একদম পারো। তোমাদের দুই বোনের জন্মই সিনিয়রদের প্রেমে পড়ার জন্য। আপু তো আপনাকে পটিয়ে ফেলেছে, এবার আমার পালা। আমিও ঠিক ওই ব্যাটাকে পটিয়ে ফেলব। শুভ আর চোখে তাকিয়ে বলল, আন্টিকে বলবো তোর সিনিয়রের গল্প? অবনী মেকি হেসে বলল, আমার মাকে কোমায় পাঠাতে চাইলে বলতে পারো। এমনি আরজু আপুর দেয়া শখ থেকে বের হতে পারেনি বেচারি। অবনীর কথায় সবাই হেসে উঠল। আজ বন্ধু মহলের সকলেই এসেছে নাহিদকে দেখতে। নাহিদ সবাইকেই ভালোমতো গ্রিট করেছে। নাহিদ সবার সাথে এত সহজ আর সাবলীলভাবে কথা বলল যেন বহু বছর ধরে তাদের চেনে। অন্তত রামিমের কাছে তাই মনে হল। শুভ নাহিদের উদ্দেশ্য বলল, স্যার, আপনার শরীর ঠিক আছে? নাহিদ হেসে বলল, মাচ বেটার। আর তোমরা আমাকে ভাইয়া ডাকতে পারো। একে আমি তোমাদের ভার্সিটির সিনিয়র ছিলাম, তার উপর তোমাদের ফ্রেন্ডের হাজবেন্ড, তাই ভাইয়া ডাকটা বেশি অপ্রোপ্রিয়েট হবে। যারা রিমি আর সাবিহাকে আরজু ঘুরিয়ে ঘুরিয়ে সারা বাড়ি দেখাচ্ছে। যারা বলল, নাহিদ ভাইয়ার চয়েস বেশ ক্লাসি, আই লাইক ইট। আরজু হেসে বলল, আমার দেবরের চয়েজ ও কিন্তু ক্লাসি। যারা রেগে আরজুর দিকে তাকাল। আরজু মুখ ভেঙচে সামনে এগিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করল। লাঞ্চ শেষে বিকেলের দিকে আরজু সবার জন্য কফি নিয়ে আসল আর হাসি মুখে বলল, আমি নিজে তোদের জন্য কফি বানিয়েছি, লাইফে থার্ড টাইম। বলেই আরজু শুভর আর নাহিদের দিকে তাকাল। রিমি চশমা ঠিক করে বলল, থার্ড টাইম? তবে ফার্স্ট আর সেকেন্ড টাইম কাকে বানিয়ে দিয়েছিস? আরজু হেসে বলল, যখন কলেজে পড়তাম তখন একবার শুভকে খাইয়েছিলাম। এই শুভ মনে আছে তোর? আর সেকেন্ড টাইম উনাকে। বলেই আরজু লাজুক হাসল। নাহিদ আর চোখে শুভর দিকে তাকাল। শুভ নিজেও অসহায় মুখ করে নাহিদকে দেখছে। কলেজ লাইফে একদিন আরজু আর শুভ আরজুদের বাসায় আড্ডা দিচ্ছিল। তারা তখন বাজারে ছিল, তাই আরজু নিজেই সাহস করে প্রথম শুভর জন্য কফি বানিয়েছিল। আর শুভ সেই কফি মুখে দিয়েই বুঝেছে এর চাইতে জঘন্য কফি এই দুনিয়ার কেউ বানাতে পারবে না। শুভ বলেছিল, এই ইউনিক কফির রেসিপি কোথা থেকে পেয়েছিস? ইউটিউব থেকে। দারুণ দারুণ রেসিপি শেয়ার করে ওই আপুটা। শুভ বুঝল ওই আপুই এই জঘন্য কফির উদ্ভাবক। আরজু তেমন একটা কফি পছন্দ করে না।
তাই সে নিজের বানানো কফি কোনোদিন ট্রাই করেনি। করলে নিশ্চয়ই আর জীবনে বানাতো না। শুভ বিশ্বাস করতে পারছে না নাহিদের মতো এমন গুরুগম্ভীর লোক আরজুর বানানো জঘন্য কফি হজম করে নিয়েছে। আরজুর বানানো কফি মুখে দিয়ে সবাই মুখ বিকৃত করে নিল। কিন্তু শুভ আর নাহিদ বেশ আয়েশ করেই সেই কফি মুখে পুরে নিচ্ছে। ফুয়াদ মনে মনে বলল, আহা প্রেম! এই প্রেম মানুষকে হাসি মুখে বিষ পান করাতে সক্ষম। সামনের দুজন মানুষকে দেখে তেমনটাই মনে হচ্ছে। কেউ আর আরজুর মন ভেঙে তার কফির জঘন্য স্বাদের কথা জানাল না, বরং খুব সাবধানে কফি ফেলে দিল। যারা মেকি হেসে বলল, তোর এই ইউনিক কফির জন্য নোবেল ছুঁড়ে মারা হোক। রিমি হেসে বলল, তুই চাইলে ক্যাফে খুলে নিতে পারিস। আরজু আগ্রহ নিয়ে বলল, আসলেই এত ভালো হয়েছে? আমি তো নিজেই ট্রাই করিনি। নাহিদ মৃদু হেসে বলল, নিজের বানানো স্পেশাল খাবারের স্বাদ নিতে নেই, এতে স্বাদ কমে যেতে পারে। আরজু কপাল কুঁচকে বলল, এটা আবার কেমন লজিক? ফুয়াদ বলল, এই লজিকের কথা আমিও শুনেছি। আরজুর এদের কথা বিশ্বাস হল না, তাই এই নিয়ে আর কথা বাড়াল না। আজ অনেকদিন পর সবাইকে একসাথে পেয়ে আরজু অনেক বেশি খুশি হল। কিন্তু আরজু বুঝতে পারছে শুভ তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। শুভর এত অভিমানের কারণ আরজুর আজও অজানা। এত সুন্দর মুহূর্তের মাঝেও আরজুর মনটা কিছুতেই স্বস্তি পেল না। বাকি সবাই বাগানে ঘুরতে গেল, কিন্তু শুভ গেল না, বরং সোফায় বসে ফোন নিয়ে পড়ে রইল। বাকি সবাই শুভর মনে অবস্থা সম্পর্কে জানে বলে তেমন জোর করল না। আজ সে এই বাসায় মোটেও আসতে চায়নি, কিন্তু আরজু কষ্ট পাবে ভেবেই এসেছে। কিন্তু আরজুর কাছ থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেছে। নাহিদ শুভর দিকে তাকিয়ে বলল, তোমাদের এই বন্ধুমহল দেখলে মনে কেমন প্রশান্তি বয়ে যায়। আমার সেই ভার্সিটির দিন মনে পড়ে যায়। আমাদেরও বন্ডিং এমন ছিল। তবে কেউ কেউ সত্যিকারের বন্ধুত্ব ডিজার্ভ করে না। তবে তোমার আর আরজুর মতো এমন বন্ধুত্ব আমি একটাও দেখিনি। এই সম্পর্কগুলো ভীষণ মূল্যবান। আমি সবসময় এমন নিঃস্বার্থ সম্পর্ককে সম্মান করি। আরজুর মনে বিশ্বাস, আস্থার ওই জায়গাতে আমি আজও পৌঁছাতে পারিনি যেটা তুমি দখল করে আছো। বিষয়টা আমাকে বেশ প্রভাবিত করে। আরজুর জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ তুমি। এমন বন্ধুত্ব বর্তমানে সত্যিই বিরল। নাহিদ এবার খানিকটা নড়েচড়ে বসল। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, আমি জানি তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, যেটা তোমার আর আরজুর মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। আর এই বিষয়টা আরজুকে ভীষণ পীড়া দিচ্ছে। আমি জানি আরজুর চোখের অশ্রু তুমি নিজেও সহ্য করতে পারো না। তবে কেন এত অভিমান করে আছো? তুমি আজ যে ভালোবাসা, বন্ধুত্ব পেয়েও অবহেলা করছো। অনেকেই এমন ভালোবাসা আর বন্ধুত্বের জন্য হাজারো তপস্যা করে। ভালোবাসা কখনো পাওয়া না পাওয়ার হিসেব করে হয় না। কারণ দূর থেকেই ভালোবাসার মানুষকে হাসি মুখে দেখে বক্ষস্থলে প্রশান্তি দেয়। ভালোবাসা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। মানুষ যত সহজে অভিমান প্রকাশ করতে পারে, ভালোবাসা কেন পারে না? যদি পারত তবে জীবনটা অনেক সহজ হয়ে যেত। এই ক্ষেত্রে আরজু ভিন্ন। সে নিজের অভিমান আর ভালোবাসা দুটোই প্রকাশ করতে জানে। তাই তো সে জীবনে সবকিছু পাওয়া ডিজার্ভ করে। বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুই। শুভ হতবম্ব হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তার মনের গভীরে লুকানো অনুভূতি কেমন করে বুঝতে পারল, যেটা আজ অবধি আরজু বুঝতে পারেনি। এই মানুষটা আসলেই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এত ক্ষমতাবান হয়েও এই ব্যক্তির মধ্যে কোনো অহংকার নেই। কত সাবলীলভাবে শুভকে জটিল বিষয়টা বুঝিয়ে দিল। এই মানুষটা উপর থেকে গম্ভীর, ধাম্ভিক মনে হলেও ভেতরের মানুষটা একদম বিপরীত।
একজন নেতা সম্পর্কে শুভর ধারণার অনেকটা পরিবর্তন হলো আজ। শুভ ভেজা চোখে তাকিয়ে রইল নাহিদের দিকে। নাহিদ মৃদু হেসে শুভর সামনে এসে শুভর মাথায় স্নেহের হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলেও আরজুর জন্য তেমন দুশ্চিন্তা হয় না। কারণ আমি জানি আরজুর জন্য এমন কেউ আছে যে নিঃস্বার্থভাবে তাকে সারা জীবন আগলে রাখবে, তাকে ঠিক সামলে নিবে। তোমার অনুভূতির প্রতি আমার তীব্র সম্মান শুভ। তোমাদের এই মূল্যবান সম্পর্ক বেঁচে থাকুন চিরকাল, সেটাকে নষ্ট হতে দিও না। কথাটা বলেই নাহিদ সেখান থেকে চলে গেল। আর শুভর গাল বেয়ে ঝড় পড়ল বিন্দু বিন্দু অশ্রু। শুভ মনে মনে বলল, তুই সঠিক মানুষ চিনতে ভুল করিসনি আরজু। তোর পবিত্র হৃদয় আজ পর্যন্ত কোনোদিন মানুষ চিনতে ভুল করেনি। এক দারুণ মানুষকে পেয়েছিস তুই, যেই মানুষটা নিজের স্ত্রীর প্রতি অন্য পুরুষের অনুভূতিকে সম্মান করতে জানে সে সাধারণ পুরুষ না। শহর জুড়ে নেমেছে বসন্তের ছোঁয়া। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে ওঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বসন্তে অশোক, আকারকাটা, হিমঝুরি, ইউক্যালিপটাস, রক্তকাঞ্চন, কুরচি, কুসুম, গাব, গামারি, গ্লিরিসিডিয়া, ঘোড়া নিম, জংলি বাদাম, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলকজুই, পলাশ, পাখিফুল, পালাম, বুদ্ধনারিকেল, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ, রুদ্রপলাশ, শাল, শিমুল, স্বর্ণশিমুল, ক্যামেলিয়া ইত্যাদি ফুল ফুটে। চারদিকে চলে রঙের মেলা। এই বসন্ত আর ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে আছে। আরজু ভার্সিটিতে পৌঁছালো বসন্তকে স্বাগতম জানিয়ে। বন্ধুমহলের সকলেই আজ বাসন্তী রং গায়ে জড়িয়েছে। সবাই আজ আগের মতো মাঠে বসে গল্পের আসর জমিয়েছে। পাশেই ছোট একটা ছেলে কিছু ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসলো। রামিমের ছেলেটাকে দেখে ভীষণ মায়া হল। যেই বয়সে খেলনা নিয়ে খেলার কথা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের যাবার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে ফুল বিক্রি করতে হচ্ছে। রামিম সবার জন্য একটা করে হলুদ গোলাপ নিল, কিন্তু একটা শর্ট পড়েছে। তাই ছেলেটা একটা লাল গোলাপ তার হাতে ধরিয়ে দিল। রামিম আর মানা করতে পারল না। আরজু আর যারা রামিমের হাত থেকে একটা করে হলুদ গোলাপ নিয়ে বলল, আমাদের হলুদ ফুলটা দে, শাড়ির সাথে দারুণ ম্যাচ হবে। খোপায় গুজে সেলফি তুলব। বলেই দুজন খোপায় গুজে নিল। রিমি আর সাবিহা তখন ওয়াশরুমে ছিল। তারা আসতেই দেখল রামিম একটা লাল গোলাপ আর একটা হলুদ গোলাপ নিয়ে বসে আছে। রিমি চশমা নাকের সাথে এঁটে দিয়ে মন খারাপ করে বলল, এই লালটা আমার শাড়ির সাথে একদম যাবে না। রামিম রিমির দিকে হলুদ গোলাপ এগিয়ে দিয়ে বলল, তাহলে হলুদ ফুলটা নে। রিমি গোলাপ নিল ঠিক, কিন্তু কিছুতেই খোপায় গুজে দিতে পারছে না। সাজগোজে তার তেমন আগ্রহ নেই। নিতান্তই আরজু আর জারার খপ্পরে পড়ে সাজতেন হয়েছে। এসবে সে তত পটু না। রিমি আশেপাশে আরজু আর রিমিকে খুঁজল। দুই বাঁদর সেই দূরের কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে পাউট দিয়ে ছবি তুলছে। সাবিহার দিকে এগিয়ে যেতে গেলে শুভ বলল, আমাকে দে, আমি গুজে দিচ্ছি। ওদের একটু একা থাকতে দে। এই দিনে যদি হাদারামগুলো নিজেদের মনের অনুভূতি প্রকাশ করতে না পারে, তবে এই জীবনে পারবে না। আমাকে দেখেও শিক্ষা হয়নি। যেদিন সব হারাবে সেদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না জীবনে। রিমি মলিন মুখে বলল, দ্বিতীয়বার কি ভালোবাসা যায় না? শুভ থমকে তাকালো রিমির দিকে।
তারপর দৃষ্টি দূরে আরজুর দিকে নিবন্ধ করে বলল, জানি না, তবে আমি মনে হয় পারব না। রিমি শুকনো ঢোক গিলে বলল, মানুষ পারে না এমন কিছু নেই। যদি এমন কেউ আসে যে তোকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চায়, তাকে কি ফিরিয়ে দিবি? শুভ মলিন হেসে বলল, জেনে শুনে কেউ ভাঙ্গা হৃদয়ের অংশীদার হতে চাইবে না, কারণ সেই মানুষটাকে হয়তো সেইভাবে ভালোবাসতে পারব কিনা আমি নিজেই জানি না। রিমি কথা বাড়াল না। শুভর মন মস্তিষ্ককে বর্তমানের আরজুর বিচরণ, কিন্তু শুভর এই ভাঙ্গা হৃদয়ের অংশীদার সে হতে চায়। সেই সুযোগ কি আদৌ দিবে শুভ? শুভ বেশ যত্ন নিয়ে রিমির খোপায় গোলাপ গুজে দিতে লাগল। রিমি নিচের ঠোঁট কামড়ে ধরল। অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি হচ্ছে। শুভর প্রতিটা কেয়ার রিমির বুকে ভালোবাসার ঢেউ তুলে। এই মানুষটা সম্পর্কের যত্ন নিতে জানে। আচ্ছা, শুভ কি কোনোদিন আরজুর মতো তাকে ভালোবাসতে পারবে? শুভ রিমির খোপায় গোলাপ ফুল গুজে আর চোখে দূরে দাঁড়ানো আরজুর দিকে তাকাল। ইসস, কি মায়াবী লাগছে পাগলিটাকে। আরজু এমন এক নারী যার দিকে কোনো পুরুষ একবার তাকালে চোখ ধাঁধিয়ে যাবে। শুভ চোখ নামিয়ে নিল। আরজু আর তার নেই। এই আরজু অন্য কারো সম্পদ। এই রূপসীকে মুগ্ধ দৃষ্টিতে দেখার অধিকার শুধু সেই মানুষটার। রিমি খেয়াল করল শুভ আরজুর দিকে তাকিয়ে আছে। রিমি দীর্ঘশ্বাস ছাড়ল। শুভর মনে আরজু যেই জায়গা দখল করে আছে, শুভর জন্য সবটা ভুলে যাওয়া অসম্ভব। রামিম হাতের লাল গোলাপ নিয়ে বেশ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। সাবিহাকে কিভাবে এই লাল গোলাপ দিবে? যদি অন্য কিছু ভাবে, যদি মনে কোনো প্রত্যাশার সৃষ্টি হয়। সাবিহা হয়তো রামিমের অবস্থা বুঝতে পারল। তাই রামিমের সামনে পেছনে ফিরে বসে বলল, আমার শাড়ির সাথে লাল গোলাপ দারুণ লাগবে। শাড়ির পাড়ে লাল আছে, জলদি খোপায় পরিয়ে দে। রামিম খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল আর বলল, আমি এসব পারি না, তুই নিজে পর। সাবিহার মেজাজ খারাপ হল। আজ এই ভালোবাসার দিনে অন্তত এই ছেলেটা নিজের মনের কথা বলতে পারত। কিন্তু নাই, ভেরা জীবনেও বলবে না, বরং আজ আরো দূরে দূরে পালাবে। সাবিহা অভিমানী সুরে বলল, ঠিক আছে, লাগবে না পরানো। এসব পারবি কেন? কাজের কাজ কখনোই পারিস না তুই। সাবিহা উঠে যেতে চাইলে রামিম শাড়ির আঁচল টেনে ধরল। সাবিহা চমকে রামিমের দিকে তাকাল। রামিম আঁচল ছেড়ে বলল, সরি। এত রাগের কি আছে? বস, আমি ফুল পরিয়ে দিচ্ছি। সাবিহা মুচকি হাসল। অভিমান না ছাই। সাবিহা জানে রামিম তাকে আটকাবে। এই ছেলে সহজভাবে কিছু করে পারে না। রামিম সাবিহার খোপায় ফুল গুজতে গুজতে সাবিহার দিকে ঝুঁকে জোরে নিঃশ্বাস টেনে নিল। মিষ্টি সুবাস ভেসে আসছে সাবিহার লম্বা কেশ থেকে। কেমন মাতাল করা সুবাস। ফুয়াদ সেই সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি ক্লিক করে রাখল। আর আফসোস করে বলল, আজ একটা গফ নাই বলে। কেমন এতিম এতিম লাগতেছে। শুভ বলল, তোর পিছে তো মেয়েদের লাইন পড়ে আছে, একটাকে ধরলেই পারিস। ফুয়াদ দুই পকেটে হাত গুজে সামনের একটা কংক্রিটে হালকা লাথি দিয়া বলল, ইন্টারেস্ট পায় না। ওইসব নেকা গফ জাস্ট অসহ্য লাগে। শুভ ভাবুক সরে বলল, তুই ইন্টারেস্ট পাস না? স্ট্রেঞ্জ। আগে তো মাসে মাসে গফ চেঞ্জ করতি। নাকি কোনো একজনের মায় পড়ে গেছিস, যেই কারণে অন্য মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করছিস না? ফুয়াদ খানিকটা অবাক হল। কই, এমন কিছু তো তার মানে হচ্ছে না। কোনো মেয়ের মায় তো ও পড়েনি। আজকাল বন্ধুমহলের বাইরে লামিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথাই হয় না। তবে সে কি করে কারো মায় পড়ল?
ভার্সিটির থেকে বাসায় পৌঁছে আরজু ফ্রেশ হয়ে নিজের মনমতো রুমটা সাজিয়েছে। নেতা সাহেবকে এই ভালোবাসার দিনে একটু চমকে দিল কেমন হয়। আরজু আজ নেতা সাহেবকে নিজের মনের অনুভূতি প্রকাশ করবে বলে ভেবেছে। নেতা সাহেব তার অস্তিত্ব জুড়ে কতটা মিশে আছে সবটা জানাবে। তার নেতা সাহেব হয়তো কখনোই নিজের মনের কথা প্রকাশ করতে পারবে না। তাই প্রথম উদ্যোগটা তাকেই নিতে হবে। এই আনরোমান্টিক বরকে একটু রোমাঞ্চ শেখাতে হবে। তা না হলে এই লোক চিরকাল ব্রহ্মচারী রয়ে যাবে। আরজুর ছোট্ট নেতা সাহেবের স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাছাড়া ভালোবাসার প্রকাশ শুধু পুরুষদের কেন করতে হবে? একজন নারী যদি কোনো পুরুষকে ভালোবেসে পাগলপ্রায় হয়ে পড়ে শুধুমাত্র লোকলজ্জায়ের সমাজের ভয় কেন গুটিয়ে থাকবে? নিজের ইচ্ছা, অনুভূতি সবটা প্রকাশ করার অধিকার নারীর আছে। আরজু নাহিদের ফোনে কল করল। কল রিসিভ করল আসিফ। আরজু গম্ভীর সুরে বলল, আপনার স্যারকে বলে দিবেন আজ যদি দেরি করে বাসায় ফেরার প্ল্যান থাকে তবে সেটা ভুলে যেতে। আজ দেরি করে ফিরলে তাকে ক্রস ফায়ার করে বুক ঝাঁঝরা করে দিব। আসিফ খানিকটা ভরকে গেল। আর চিন্তিত হয়ে বলল, ম্যাম স্যার একটা মিটিংয়ে। এই মিটিং কয়টায় শেষ হবে বলতে পারছি না। মিটিং ফিটিং বুঝতে চাই না। তাকে বলে দিবেন এই লোক বউ সামলাতে জানে না, সে দেশ কি করে সামলাবে? আসিফ পড়ল বড় ঝামেলায়। এই মিটিং বেশ গুরুত্বপূর্ণ। নাহিদ স্যার কাজের সময় ডিস্টার্ব মোটেও পছন্দ করে না। কিন্তু এই খবর স্যারের কাছে পৌঁছাবে কি করে? না পৌঁছালে আরজু তার গলা চিপে ধরবে। দুই স্বামী স্ত্রীর মাঝে পড়ে তার স্যান্ডউইচের মতো অবস্থা। দুজন দুই জাতের পাগল। আসিফ খুব সাবধানে নাহিদের কান অবধি এই কথা পৌঁছাল। নাহিদ কয়েক সেকেন্ড হতবম্ব হয়ে আসিফের দিকে তাকিয়েছিল। পরক্ষণে নিজেকে সামলে বলল, আপনার ম্যামের মাথা আজ গরম মনে হচ্ছে। আসিফ মনে মনে ভাবল, যার আপনার মতো রসকসহীন বশ থাকে তার জীবনে রোমাঞ্চ থাকে না। আজ না আপনি নিজের বউকে সময় দিয়েছেন আর না আমাকে আমার হবু বউয়ের কাছে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আসিফ মুখে বলল, আজ তো ভালোবাসা দিবস, তাই হয়তো ম্যাম আপনার কাছে সময় চাইছে। নাহিদ মুচকি হাসল আর বলল, ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় নাকি? কারো প্রতি হৃদয়ের গভীরে ভালোবাসা থাকলে প্রতিটা দিনই ভালোবাসার দিন। তবে একটা দিন স্পেশাল হবে কেন? আসিফ এই কঠিন যুক্তির পিছে কিছুই বলতে পারল না। তাই বলল, জানি না স্যার। নাহিদ পাঞ্জাবির হাতা কনুই অবধি তুলতে তুলতে বলল, গাড়ি বের করতে বলুন। আগে বউ সামলে আসি, পরে না হয় দেশ সামলাব। আসিফ নাহিদ কথায় খানিকটা লজ্জা পেল। তবে বুঝতে পারছে তার পাথরের ন্যায় কঠিন সার ধীরে ধীরে নরম হচ্ছে। আসলেই প্রণয় অনুভূতি মানুষকে কতটা বদলে দিতে পারে। নাহিদ বাসায় পৌঁছাল প্রায় 12টার দিকে। আজও দেরি হয়ে গেল। মনে মনে ভাবছে আজ তার বউ রেগে আছে কেন? তার জানামতে সকালে সেজেগুজে রূপসী বেরিয়েছিল। বন্ধুদের সাথে সারাদিন টি টি করে ঘুরে বেরিয়েছে। তাহলে এমন হুমকি দেওয়ার কারণ কি? বউ মানেই জটিল অঙ্ক, যা সমাধান করা অসম্ভব। আর আরজুর মতো আধ পাগলি বউ হলে কথাই নেই। নাহিদ দরজায় দাঁড়িয়ে এক মুহূর্ত চিন্তায় পড়ে গেল। পরে কপাল চুলকে ভেতরে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলিয়ে নাহিদ অবাক হয়ে গেল। নিয়ন আলোয় সারা ঘর জুড়ে ফুলের সুবাস ভেসে আসছে। নাহিদ খেয়াল করে দেখল ড্রেসিং টেবিলের সামনে ফ্লাওয়ার ভাসে হাসনাহেনা ফুল রাখা। তার সুবাস সারা ঘরে মৌ মৌ করছে। বিছানার সাইডে হার্ট শেপের অসংখ্য লাল বেলুন। বিছানায় হার্ট শেপের একটা কার্ড রাখা। নাহিদ ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। বুকের ভেতর কেমন ধুকপুক করছে। কার্ডটি হাতে নিয়ে খুলতেই তাতে গুটি গুটি অক্ষরে কিছু শব্দ দেখতে পেল।
প্রথম দর্শনে কখনোই কারো প্রেমে পড়া হয়নি আমার। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু সেদিন সেই সন্ধ্যায় রক্তাক্ত ছেলেটাকে নিয়ে হসপিটালে যাবার পর আমার সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। যেই মানুষটা কোনো প্রশ্ন ছাড়া আমাকে সাহায্য করেছিল, সেই ধামভীম মানুষটার চোখে আমি অদ্ভুত মায়া দেখেছি। এক অচেনা অনুভূতি আমার মন মস্তিষ্ককে গ্রাস করে রেখেছিল। তারপরের দিনগুলি ছিল আমার জন্য ভীষণ এলোমেলো। সেই অচেনা ব্যক্তিটিকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তারপর অদ্ভুতভাবেই সেই মানুষটা অনেকবার আমার সামনে চলে এসেছিল। আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম তার মাঝে। অচেনা মানুষটা আমার দিবা স্বপ্ন হয়ে দাঁড়ালো। আর যখন জানতে পারলাম সেই মানুষটা বেশ বিত্তশালী পরিবারে ক্ষমতাধর নেতা, আমার অনুভূতিতে কোনো ভাটা পড়েনি। কারণ আমার জন্য প্রতিপত্তি কোনো ম্যাটার করে না। সে হতে পারে পাওয়ারফুল নেতা, কিন্তু আমার জন্য সে আস্ত একটা অনুভূতি। দুর্লভ সেই মানুষটাকে যেদিন আমি নিজের করে পেলাম, নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী করে পাবার মতো ভাগ্য কয়জনের ভাগ্যে জুটে বলুন? কিন্তু তাকে মুখ ফুটে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে দ্বিধা হচ্ছিল। তবে আমি নিজেকে মেলে ধরতে কখনো ভয় পাই না। তবে এই মানুষটার সামনে আমি বরাবর দুর্বল হয়ে পড়ি। প্রণয়ের কথা মুখে বলতে কেমন জোরতা কাজ করে, কিন্তু দমে যাওয়ার মেয়ে আমি নই। তাই এই পন্থা অবলম্বন করেছি। নেতা সাহেব, আমি আপনাকে ভালোবেসে সেই কবেই নিজেকে হারিয়েছি। আপনি কি আমাকে খুঁজতে সাহায্য করবেন? আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। আপনি কি আমার হাতে হাত রেখে দুর্গম পথ পাড়ি দিবেন? কিছুর শব্দ পেয়ে নাহিদ পেছনে ফিরে তাকাল। হালকা স্নিগ্ধ আলোয় এক অপ্সরী তার সামনে দাঁড়িয়ে আছে। লাল রঙের ফিনফিনে সিল্কের শাড়িতে আর্যকে লাস্যময়ী লাগছে। নাহিদ কয়েক মুহূর্তের জন্য ব্লাঙ্ক হয়ে গেল। তার মনে হচ্ছে আশেপাশে সবকিছু থেমে গেছে। শুধু সামনের এই মায়াবতীর কেশ এলোমেলোভাবে উড়ে চলছে। এমন রূপসীর দেখা নাহিদ আগে কখনোই পায়নি। নাহিদ তার অবাধ্য দৃষ্টি জোড়া আর্যুর সারা দেহে বুলাল। কিন্তু নাহিদের হৃদস্পন্দন থেমে গেল ফিনফিনে শাড়ির নিচে ভাসমান বৃত্তাকার বেলিবাটনে দৃষ্টি পড়তেই। নাহিদের সবকিছু এলোমেলো হতে শুরু করল। চারদিকে কেমন উষ্ণতা অনুভব করল। কপাল জুড়ে বিন্দু বিন্দু নোনতা শ্বেতবাড়ি জমা হল। নাহিদ ভীষণ অস্থির অনুভব করল। নিজের এতদিনের যত্নে গড়া কঠিন খোলসটা কেমন ফাটল ধরতে শুরু করেছে। এই রূপে আর্যকে কখনোই দেখা হয়নি। এই মেয়েটা নির্ঘাত তার হার্ট অ্যাটাক করানোর ফন্দি এঁটেছে। নাহিদ আনমনেই বুকের বা পাশে হাত বুলাল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। আর্য এতক্ষণ অনেক কিছু প্ল্যান করলেও এখন তার ভীষণ লজ্জা লাগছে। নিজেবে চূড়ান্ত বেহায়া মনে হচ্ছে। নাহিদের সেই অস্বাভাবিক দৃষ্টি আর্যুর বকের ধুকপুক বাড়িয়ে দিল কয়েক গুণ। এই মানুষটার এমন দৃষ্টির সম্মুখীন আগে হয়নি আর্য। নাহিদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এগিয়ে গেল আর্যুর দিকে। আর্য মাথা নিচু করে আছে। নাহিদ আর্যুর কাছাকাছি চলে আসল। এতটা কাছাকাছি যে আর্যুর দম বন্ধ হবার জোগাড়। এতক্ষণের দুঃসাহস মুহূর্তেই ফুস হয়ে গেল। আর্য খেয়াল করল তার পা কাঁপছে। না, আসলে তার পুরো শরীর কাঁপছে। নাহিদ আর্যুর কপলে তার শক্ত রুক্ষ হাত দিয়ে আজলে ধরে বলল, আমি এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মরে গেলে তুমি দায়ী থাকবে। আর্য লাজুক হাসল। নাহিদ সেই লাজুক হাসিতে ঘোরের মাঝে হারিয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে পড়ল। আর্যুর কম্পনরত অধরে দৃষ্টি পড়তেই দিকবেদিক ভুলে গেল সে। আর্যুর উন্মুক্ত উদরে হাত গলিয়ে দিল। আর্য শিউরে উঠল। আর্যকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল সে। নিমিষেই কোমল অধরে নিজের অধর মিশিয়ে নিল নাহিদ। আবেশে আর্য চোখ বুজে ফেলল।
অনুভূতির তন্তব চলছে দুটি মানব হৃদয়ের। কত সময় কাটল কেউ ঠাহর করতে পারল না। এক সময় আরজু নাহিদের বুকে দুহাতে ধাক্কা দিল, কিন্তু নাহিদকে এক বিন্দু সরাতে পারল না। আরজুর মনে হচ্ছে নিঃশ্বাসের অভাবে আজ সে মারা যাবে। আরজু নিজের ধারালো নখ দিয়ে নাহিদের গলায় আঁচড় কেটে দিল। এতে কিছুটা কাজ হল। ধীরে ধীরে নাহিদের হাত আলগা হয়ে আসল। আরজু জোরে জোরে নিঃশ্বাস নিল। নাহিদ তখনও নেশায় ডুবে আছে। আরজুর নেশায় জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে আরজুর বক্ষস্থল উঠানামা করছে। সেই দৃশ্য নাহিদের মস্তিষ্ককে নিউরনকে বিচলিত করে তুলছে। আরজু আর চোখে নাহিদের দিকে তাকাল। নাহিদের প্রগাঢ় দৃষ্টি আরজুর অন্তর কাঁপিয়ে দিল। এ কোনো নেতা সাহেবকে দেখছে। উন্মাদ প্রেমিকের ন্যায় নাহিদের অস্থিরতা দেখে আরজু ঝাঁপিয়ে পড়ল নাহিদের বুকে। নাহিদ তাল সামলাতে না পেরে আরজুকে নিয়ে বিছানায় পড়ে গেল। নাহিদ মৃদু হেসে পরম আবেশে আরজুকে দুহাতে ঝাপটে ধরল। আরজু নাহিদের বুকের খোলা বোতামের ফাঁকে মুখ গুজে অনবরত চুমুর বর্ষণ ঘটাল। আরজু যেন আজ উন্মাদ। নেতা সাহেবের প্রেমে উন্মাদ। অদ্ভুত মাদকতায় ঘিরে রইল ঘর জুড়ে। নাহিদ আজুকে ঘুরিয়ে নিচে ফেলে নিজে উপর হয়ে রইল। দুজনের নিঃশ্বাসের গতি তীব্র আকার ধারণ করেছে। নাহিদ আরজুর এলোমেলো চুল মুখ থেকে সরিয়ে নিল। আরজু চোখ বুজে নিজের ভালোবাসার মানুষটির প্রতিটি স্পর্শ উপভোগ করছে। উত্তেজনায় উন্মাদ নাহিদ কাপা হাতে আরজুর শাড়ির আঁচল সরিয়ে ফেলল। আরজুর নিঃশ্বাসের গতি তীব্র থেকে তীব্র হচ্ছে। বক্ষস্থলের উত্তাল ঢেউ নাহিদের পুরুষ চিত্তকে তৃষ্ণার্ত করে তুলল। নাহিদ আরজুর বক্ষস্থলে মুখ ডুবিয়ে দিল। তীব্র উত্তেজনায় আরজু থর থর করে কাঁপছে। নিচের ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে চাইল মেয়েটা, কিন্তু তার ভেতরে যে অনুভূতির ঝড় বইছে তা থামবার নয়। নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে। ঠিক এমন তীব্র উত্তেজনার মাঝেই হঠাৎ নাহিদ অনুভূতির জোয়ারে ভাটা ফেলে আরজুর উপর থেকে সরে গেল। কি হলো কিছুই বুঝা গেল না, কিন্তু নাহিদকে ভীষণ অস্থির দেখাল। সে অনবরত কপালের ঘাম মুছল। হাত অসম্ভব কাঁপছে তার। আরজু পিট পিট চোখে নাহিদের দিকে তাকাল। আরজুকে উত্তেজনার চরম শিখরে পৌঁছে এমন করে ধপ করে ফেলে দেওয়ার মানে বুঝতে পারল না। নাহিদ এক হাতে মাথার চুলগুলো এলোমেলো করতে লাগল। তারপর এক প্রকার দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে পড়ল। আরজু হতবম্ব হয়ে পড়ে রইল। নেতা সাহেব কেন এমনটা করলেন কিছুই ঠাহর করতে পারল না আরজু। সে কি কোনো ভুল করেছে? নেতা সাহেব কি তবে এই সম্পর্কে মনের বিরুদ্ধে বাধা পড়ে আছে? তিনি কি এই সম্পর্কের পরিণতি চায় না? তা না হলে নেতা সাহেব তাকে এইভাবে অগ্রাহ্য কেন করল? তীব্র অপমানে আরজু বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। চরম বেহায়া হয়ে সে নিজের স্বামীর কাছে নিজেকে সমর্পণ করেছিল, কিন্তু বিনিময়ে এই অগ্রাহ্য আরজু কিছুতেই মানতে পারল না। কেন নেতা সাহেব তাকে দূরে ঠেলে দিল? কেন তার ভালোবাসার এমন অপমান কেন করল মানুষটা? তার এই সৌন্দর্যের কি মূল্য যদি স্বামীকেই বাঁধতে না পারে? নিস্তব্ধ রাতে সারা আকাশ জুড়ে রয়েছে তারার মেলা। মিটি মিটি জ্বলছে হাজারো নক্ষত্র। বাতাসে রয়েছে মিষ্টি সুবাস। যারা জোরে নিঃশ্বাস নিয়ে সেই সুবাস অনুভব করল। আজকের দিনটা তার অদ্ভুত কেটেছে, ভীষণ অদ্ভুত। সারাদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে বিকেলে বাসায় ফিরে আসার সময় তার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল জাহিদ। যারা খানিকটা অবাক হল। আজ সারাদিন এই বান্ধার কোনো খবর ছিল না, কিন্তু হঠাৎ কোথা থেকে উদয় হয়েছে? সেই অবাধ্য ছেলেটা বলল, আপনার কি একটু সময় হবে? যারা বিস্ময় নিয়ে বলল, কেন? সব কিছুতে কেন হয় না? আপনি কি আপনার জীবনের মূল্যবান একটু সময় আমাকে দিতে পারবেন?
জাহিদের নিরলস বাক্যে কি ছিল যারার জানা নেই। জাহিদকে ভীষণ সিরিয়াস মনে হল। সে বেরিয়ে আসলো গাড়ি থেকে। জাহিদ মুচকি হেসে বলল, বাইকে উঠুন। যারা নিজেও জানে না কেন সে ছেলেটাকে মানা করতে পারল না। জাহিদের বাইকে খানিকটা দূরত্ব বজায় রেখে বসল। জাহিদ মুচকি হেসে বাইকে নিয়ে এগিয়ে গেল। কি আশ্চর্য বিষয়, একটা ছেলের কথায় সে এইভাবে চলে আসলো। মানা কেন করতে পারল না? ভাবনার মাঝেই বাইক থামল একটা অট্টালিকার সামনে। যারা বুঝল এটা একটা রেস্টুরেন্ট। জাহিদ তাকে নিয়ে পৌঁছালো রুফটপে। কিন্তু রুফটপে পৌঁছে যারা অবাক হল। সারা ফ্লোর খুব সুন্দরভাবে সাজানো। তবে অবাক করা বিষয় হল পুরো ফ্লোর খালি। যারা আর চোখে জাহিদের দিকে তাকালো। সাদা পাঞ্জাবিতে ছেলেটাকে মারাত্মক লাগছে। কোথাও যেন নাহিদ ভাইয়ার ছাপ পাওয়া যায়। কিন্তু ব্যক্তিত্বের বিস্তর ফারাক। জাহিদ যারাকে একটা টেবিলে বসার আহ্বান জানালো। যারা বুঝতে পারছে এই ছেলেটা সব আগেই প্ল্যান করে রেখেছে। কিন্তু যারা আজ আসবে এটা নিশ্চিত ছিল কি করে? যারা চেয়ারে বসল। যারার অবচেতন মন কিছু একটা আন্দাজ করতে পারছে। যারা সামনে তাকিয়ে দেখল জাহিদের সারা মুখে মুগ্ধতা ছড়িয়ে আছে। এমন করে কেন তাকায় ছেলেটা? একদম বুকে যেয়ে ধাক্কা লাগে। কেন যেন সামনের নারীটির প্রতি জাহিদ তীব্র আকর্ষণ বোধ করে। এই বাসন্তী শাড়িতে কি মারাত্মক লাগছে এই মেয়েটা কি জানে? এই রমণী যে জাহিদের সুখ শান্তি কেড়ে নিয়েছে। কিন্তু এই মেয়ে বুঝলে তো? রাগ যেন নাকের ডগায় ঘুরে। কিছুক্ষণ নীরবতা পর যারা বলল, কিছু বলবে? জাহিদ মনে মনে সাহস সঞ্চয় করে মুচকি হেসে বলল, অনেক কিছুই তো বলতে চাই। আমি শুনছি। জাহিদ কোনো ভনিতা না করে সোজা বলল, আমি আপনাকে ভালোবাসি। যারা জাহিদের কথায় চোখ কুঁচকে ফেলল। আর বলল, আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? জাহিদ মৃদু হেসে বলল, না আমি একদম ঠিক নেই। একদম পাগল হয়ে যাচ্ছি। যারা রেগে বলল, ইউ নিড সাইকিয়াট্রিস। জাহিদ যারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, নো, আই নিড ইউ। যারা কঠিন স্বরে বলল, তোমার আমার বয়সের গ্যাপ জানো? আমার মিনিমাম 3 বছরের ছোট তুমি। নিতান্তই বাচ্চা একটা। জাহিদ টেবিলে রাখা যারার ফর্সা কোমল হাতে নিজের হাত ছুঁয়ে বলল, বয়স কোনো ম্যাটার করে না। ভালোবাসা এত কিছু পরিমাপ করে হয় না। আর আমি বাচ্চা নাকি বড় সেটা না হয় সময় আসলেই প্রমাণ দিব। যারা নিজের হাত ছাড়িয়ে নিল। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। এই ছেলেটাকে কি করে বুঝাবে সে? নিজের চাইতে ছোট একটা ছেলের সাথে সম্পর্ক ভীষণ বেমানান। তাছাড়া যারা আবেগ দিয়ে বিবেচনা করতে চায় না। যারা বিজ্ঞদের মতো করে বলল, মাত্র 19 বছর বয়স তোমার। এই বয়সটা আবেগের। এই বয়সটাই মারাত্মক ভুল করার। এই বয়সে সবকিছু সুন্দর মনে হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই আবেগ মুছে যাবে। তোমার মনে হচ্ছে আমাকে ভালোবাসো, এটাও আবেগ। একটা সময় সব ভুলে যাবে। তখন এসব অতীত মনে করে হাসবে। জাহিদ আকুতি ভরা কণ্ঠে বলল, আপনি আমার আবেগ না। আপনি আমার অনুভূতি। যা আমি তীব্রভাবে অনুভব করি। দেখো জাহিদ, তুমি আবেগে ভাসছ। বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছ। এই বয়সে ভালোবাসা অনেকটা বন্যার জলের মতো। প্লাবনের তোড়ে সব ভাসিয়ে নিয়ে যায়। জল নেমে গেলেই একসা ধূসর কাদায় বসিয়ে রাখে। যারা থেমে আবার বলল, এই বয়সে তুমি ভুল করতে পারো, কিন্তু আমি একজন ম্যাচিওর মেয়ে হয়ে এই ভুল করতে পারি না। আমি যথেষ্ট বাস্তবধর্মী। আমাকে আরজুর মতো ইমোশনাল ভাবলে ভুল করবে।
তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে আমার বন্ধু যেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি পারব না। জাহিদ ছল ছল চোখে তাকিয়ে রইল। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগল। এই মেয়েটাকে না পেলে তার জীবনটাই যে বৃথা হয়ে যাবে। জাহিদ কাঁপা কাঁপা স্বরে বলল, আমার ভালোবাসাকে আবেগ ভেবে তুচ্ছ করছেন আপনি। আমার ভালোবাসা আজ যেমন আছে, সামনের সময়ে ঠিক তেমনই থাকবে। একটা বার সুযোগ দিয়ে দেখুন। যারা নিজেও ভীষণ অস্থির অনুভব করছে। সব সময় দুষ্টুমিতে মেতে উঠা ছেলেটা আজ কেমন সিরিয়াস হয়ে আছে। তার সামনে ভেজা চোখে তাকিয়ে আছে। যারা অনুভব করল এই ছেলেটার মলিন মুখটা সে সহ্য করতে পারছে না। কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সময়ের সাথে সাথে যদি এই ছেলেটা বদলে যায়, তখন কি হবে? যারা আশেপাশে দৃষ্টি মেলাল, নিজেকে সামলে কঠিন স্বরে বলল, তুমি উচ্চবিত্ত পরিবারের ছেলে। জীবনে যা চেয়েছ তা মুহূর্তেই পেয়েছ। আর এবার তুমি আমার প্রতি আকর্ষণ বোধ করছ। আমাকে পাওয়ার জেদ চেপেছে তোমার মাঝে। আমার না তুমি মেনে নিতে পারছ না। জাহিদের গাল বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। এই মেয়েটা তার ভালোবাসাকে জেদ বলছে? তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা কি একটুও চোখে পড়ছে না? জাহিদ নিজের অশ্রু মুছে বলল, আমার ভালোবাসা প্রমাণ করতে কি করা লাগবে বলুন। সব পরীক্ষা দিতে আমি প্রস্তুত। তবুও আমার ভালোবাসাকে অপমান করবেন না। শুধু একটা সুযোগ চাইছি। যারা কি করবে? নিজেকে ভীষণ দুর্বল লাগছে। এই ছেলেটাকে এইভাবে বললে সে কিছুতেই মানবে না। ভীষণ জেদি জাহিদ। মেয়রের ভাই বলে কথা। যারা নিজেও জাহিদের অনুভূতি নিয়ে দ্বিধায় পড়ে আছে। যারা নিজে জাহিদকে অপছন্দ করে তেমন না। বরং আশ্চর্য বিষয় হলো এত ডিস্টার্ব করার পরও এই ছেলেটাকে সে কখনো ঘৃণা করতে পারেনি। অদ্ভুত টান অনুভব করেছে। যারা কয়েক মুহূর্ত সময় নিয়ে বলল, 3 বছর পর তোমার বিবিএ কমপ্লিট হবে। ততদিন অবধি আমার সাথে কোনো যোগাযোগ করবে না তুমি। একই ভার্সিটিতে যেহেতু পড়ছি তাই মুখোমুখি হওয়াটা স্বাভাবিক। এই 3 বছর আমরা একদম অচেনাদের মতো থাকব। আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা যাবে না। দূরত্ব বজায় রাখতে হবে। যদি 3 বছর পরও তোমার মধ্যে এই আবেগ বেঁচে থাকে, আমাকে ঠিক এইভাবেই ফিল করো, তখন আর তোমাকে ফিরিয়ে দিব না। রাজি? জাহিদ মলিন দৃষ্টিতে যারার দিকে তাকিয়ে রইল। যেই মেয়েটাকে একদিন না দেখলে, ডিস্টার্ব না করলে তার দিনটাই বৃথা যায়, তার কাছ থেকে 3 বছর কি করে দূরে থাকবে? বেশ কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। জাহিদ চেয়ার ছেড়ে যারার পায়ের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল। যারার হাত দুটি ধরে বলল, আজ থেকে 3 বছর পর আমার বউ হওয়ার জন্য প্রস্তুত থাকুন যারা। আপনার এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। বলেই যারার হাতের উল্টো পিঠে চুমু খেল। যারার সারা শরীরে কম্পন সৃষ্টি হল। কি কনফিডেন্সের সাথে বলছে ছেলেটা। আদৌ এটা সম্ভব? 3 বছরে এই আবেগ কি আসলেই ফিকে হবে না? না, এটা অসম্ভব। কয়দিন পরই সব ভুলে যাবে। তখন এই ভালোবাসার ভূত মাথা থেকে নেমে যাবে। রাতের আকাশের দিকে তাকিয়ে যারা এইসবই ভাবতে লাগল। ছেলেটা এমন অদ্ভুত কেন? 2 ভাই একদম বিপরীতমুখী। একজন রূপের রানী পেয়েও ফিরে তাকাচ্ছে না, অন্যজন সিনিয়র কাউকে এখনই বিয়ের স্বপ্ন দেখছে। আচ্ছা, যারা কি ঠিক করছে? ছেলেটাকে এমন একটা শর্ত দেওয়া আদৌ ঠিক হয়েছে? যদি জাহিদ 3 বছর পর এমন আকুতি নিয়ে তার সামনে দাঁড়ায় তবে সে কি করবে? ফিরিয়ে দিবে নাকি? না, যারা আর ভাবতে পারছে না। চাঁদনি এই রাতে দূর আকাশে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। এমন স্নিগ্ধ সময়ে ছাদে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে নাহিদ।
জ্বলন্ত সিগারেট অগ্নিশিখা যেন তার হৃদয়কেও জ্বালিয়ে দিচ্ছে। বুকের ভেতরে চলছে তীব্র ঝড়। নিজেকে কেমন এলোমেলো লাগছে। মনের মাঝে কতটা দ্বিধাদ্বন্দ্ব চললে একজন পুরুষ সেই উন্মাদনার মুহূর্তে নিজের প্রিয়সীকে অবজ্ঞা করে চলে আসতে পারে। নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না নাহিদ। না পূর্বের অন্যায়ের জন্য আর না আজকের পরিস্থিতির জন্য। তার জীবনটা এমন কেন হল? নিজের প্রিয়তমাকে কাছে পেয়েও কেন নির্দ্বিধায় স্পর্শ করতে পারছে না? কেন পারছে না প্রিয়তমকে নিয়ে স্বর্গীয় সুখে ভাসতে? অপরাধবোধ তার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভাগ্য কি আদৌ তাকে সহায় করেছে নাকি আত্মগ্লানির পাল্লা ভারী করছে? কিছুই বুঝতে পারছে না সে। যাকে কাছে পাওয়ার লোভে অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকানোই হয়নি, আজ তাকে সে দূরে ঠেলে দিচ্ছে। এর চাইতে যন্ত্রণার আর কি হতে পারে? তীব্র যন্ত্রণায় নাহিদ জোরে নিঃশ্বাস ছাড়তে লাগল। দুচোখে জমা হল নোনা জল। নাহিদ এক হতে নিজের চুল খামচে ধরল। উফ অফ! এমন যন্ত্রণা কেন হচ্ছে? কি করবে সে? সব ভুলে কি আরজুকে আপন করে নিবে নাকি দূরে সরিয়ে দিবে? নাহিদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আশফিকে কল করল। আশফি তখন নুসাইবার সাথে কথা বলছিল। নাহিদের কল পেয়ে কল রিসিভ করে বলল, আরে ব্যাটা, এই রাতে আমাকে কল করে ডিস্টার্ব করছিস কেন? বউটার সাথে প্রেমালাপ করছিলাম, সেটাও দিচ্ছিস না। নাহিদ শুকনো ঢোক গিলল। মুখ দিকে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। আশফি নাহিদের নীরবতায় চিন্তিত হয়ে পড়ল। আর বলল, তুই ঠিক আছিস নাহিদ? কিছু হয়েছে? নাহিদ নীরবতা ভেঙে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি ঠিক নেই দোস্ত, একদম ঠিক নেই। আশফি চিন্তিত হয়ে বলল, আরজুর সাথে কিছু হয়েছে? আমার দম বন্ধ হয়ে আসছে আশফি। আরজুকে পেয়েও আমি নিজের করে নিতে পারছি না। প্রতিনিয়ত মনে হয় ওকে আমি ঠকাচ্ছি। আরজুর ভালোবাসার আহ্বানে আমি সাড়া দিতে ভয় পাচ্ছি। ভীষণ ভয় পাচ্ছি। মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে আশফি। আশফি দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব তোর ভুল ধারণা। আরজুকে তুই মোটেও ঠকাচ্ছিস না। অতীত ভুলে এবার তোর সামনে আগাতে হবে নাহিদ। আর পিছু ফিরে দেখতে যাস না। আরজু তোকে ভালোবাসে নাহিদ। এটা কত বড় মিরাকেল সেটা বুঝতে পারছিস? যেই মেয়েকে পাওয়ার তীব্র বাসনা তুই করেছিলি, সেই মেয়ে নিজে তোর কাছে এক আকাশ ভালোবাসা নিয়ে ধরা দিয়েছে। সেটা এইভাবে পায়ে ফেলে দিস না। সুন্দর সম্পর্কটাকে তিক্ততায় ভরিয়ে তুলিস না। নাহিদ পাঞ্জাবির বুকের পাশের বোতাম খুলে নিল। ভীষণ হাঁসফাঁস লাগছে। নাহিদ আকাশের মেঘের দিকে তাকিয়ে আবার বলল, আমি ভীষণ দ্বিধাদ্বন্দ্বে আটকে আছি রে। ওকে স্পর্শ করতেও ভীষণ ভয় হয়। আমার এই নোংরা স্পর্শে যদি আরজুর পবিত্রতা নষ্ট হয়, আরজু যদি আমাকে ভুল বুঝে, যদি আমাকে ফেলে চলে যায়, আমি বাঁচতে পারব না আশফি ওকে ছাড়া। এত কাল ও দূরে ছিল। ওকে পাওয়ার কোনো আশা আমার ছিল না, কিন্তু আজ সে আমার এত কাছে। এত গভীরভাবে তাকে আমি উপলব্ধি করতে পারছি। এত কাছে আসার পর কোনো দূরত্ব আমি মানতে পারব না, কিছুতেই না। নাহিদ না চাইতেও চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। আশফি হতবাক হয়ে বলল, তুই কাঁদছিস? নিবরাস নাহিদের মতো কঠোর ব্যক্তিত্বের মানুষটা আজ এক নারীর জন্য কাঁদছে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে আরজুর জন্য? আরজু আসলেই ভাগ্যবতী যে আমার বন্ধুর শুদ্ধ ভালোবাসা পেয়েছে। দেখ, সব সময় পরিস্থিতি এক থাকে না। বর্তমান পরিস্থিতি তোর অনুকূলে। আরজুকে আপন করে নে নাহিদ। ভালোবাসা তোকে হাতছানি দিয়ে ডাকছে। সেটা ফিরিয়ে দেওয়া অন্যায় হবে। ভবিষ্যতের কথা ভেবে বর্তমান নষ্ট করার মানেই হয় না। আরজুকে নিজের প্রণয় জালে আটকে রাখো।
নারী যদি বড্ড কোমল, তাদের একটু ভালোবাসা দিলে একদম বুকের সাথে লেপ্টে থাকবে। আরজু ও কোমলমতি মেয়ে, দেখবি তোকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাসও নিতে পারবে না। এটাই ভালোবাসার জাদু। নাহিদ বহু কষ্টে নিজেকে সংযত করল। সময় কখনো ফিরে আসে না, আর না পূর্বের সময় ফিরিয়ে আনা সম্ভব। তবে কেন সে তার বর্তমান নষ্ট করছে? আজ আর চলার পথে কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কে জানে। এই ছোট্ট জীবনে নিজের সুখের কথা ভাবলে কি সে বড় স্বার্থপর হয়ে যাবে? হোক স্বার্থপর, আজ সে চরম স্বার্থপর হবে। সব কিছুর ঊর্ধ্বে আজ শুধু মনের কথা শুনবে। আরজুকে আর নিজের কাছ থেকে দূরে রাখবে না। একটু সুখ পাওয়ার অধিকার তারও আছে। আর নাহিদের একমাত্র সুখ আরজু। আরজু বিছানায় উপুর হয়ে শুয়ে তখন থেকে ফুপাচ্ছে। রাগে দুঃখে তার দুই চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের কাজল লেপ্টে গেছে। জীবনে প্রথমবার তার হৃদয় কারো জন্য তীব্র অনুভূতি অনুভব করেছে। মনের সকল দ্বিধা কাটিয়ে সেই মানুষটার কাছে ছুটে এসেছে। অথচ তাকে ফিরতে হলো অপমানিত হয়ে। তার প্রথম আবেগকে এইভাবে তুচ্ছ করতে পারল নেতা সাহেব। সে শাড়ি পরল, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক লাগাল। নিজেকে সাধ্যমতো সাজিয়ে হাজির হল নেতা সাহেবের সামনে। লোকটা কিভাবে পারল তাকে উপেক্ষা করতে? আরজুর গাল ভিজে গেল অশ্রুতে। এই মানুষটা তাকে মোটেও ভালোবাসতে পারেনি। নিতান্তই তার পাগলামিতে এই সম্পর্কে আটকে পড়েছে। আর আরজু সেটা ভালোবাসা ভেবে বসে আছে। কতটা বোকা সে! আসলেই সে ইমোশনাল ফুল। বিবেক দিয়ে না আবেগ দিয়ে ভেবেছে সব। এই ঘর, এই সংসার, এই ঘরের মালিক কিছুই তার না। সবটাই তার ভ্রম। সেই মানুষটাই তো তাকে প্রত্যাখ্যান করল। আরজু উঠে দাঁড়াল। যেখানে মানুষটাই তার না সেখানে তার এই সংসারে হস্তক্ষেপ মোটেও গ্রহণযোগ্য না। আরজু চোখ মুছে এলোমেলোভাবে ঘর থেকে বেরিয়ে আসল। নিচে এসে সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে আসল। দারোয়ান তাকে দেখে আটকাতে চাইলে আরজু কিছুই বলল না। সোজা বেরিয়ে আসল। এলোমেলো পা ফেলে হেঁটে চলল রাতের আধারে। কিছুক্ষণ পরই নাহিদ হন্তদন্ত হয়ে ছুটে আসল রুমের দিকে। মেয়েটা নিশ্চয়ই কেঁদে বুক ভাসাচ্ছে। এইভাবে বউকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আরজুর ভালোবাসা উপেক্ষা করার সাহস তার নেই। এই মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় নাহিদ। কিন্তু রুমে ঢুকে নাহিদ আরজুকে কোথাও খুঁজে পেল না। নাহিদের বুক চিপ দিয়ে উঠল। আরজু এই গভীর রাতে কোথায় যেতে পারে? নাহিদ সিঁড়ির কাছে আসতেই সদর দরজা খোলা দেখল। মুহূর্তেই নাহিদের হৃদস্পন্দন বেড়ে গেল। আরজু কি সত্যি তাকে ফেলে চলে গেছে? নাহিদ যেন আর কিছুই ভাবতে পারল না। এক দৌড়ে বাইরে চলে আসল। দারোয়ানের কাজ জানতে পারল আরজু একটু আগেই বেরিয়ে পড়েছে। নাহিদ আর ভাবার সময় নিল না। ছুটে গেল রাস্তায়। কয়েক মিনিট দৌড়েই দেখল তার বউ এলোমেলোভাবে হাঁটছে। আরজুর শাড়ির আঁচলটা রাস্তার ধুলোয় গড়াচ্ছে। নাহিদ জোরে দম নিয়ে আরজুর দিকে ছুটে গেল। আরজুর সামনে দাঁড়িয়ে খানিকটা হাঁপাতে লাগল। খোলা চুলে মেয়েটার মুখ ঢেকে আছে। শরীর ঈষৎ কাঁপছে। চোখের জলে সাজের বেহাল দশা দেখে নাহিদের হৃদস্পন্দন থমকে গেল। হঠাৎ কেউ রাস্তা আটকে দাঁড়ানোর ফলে আরজু ভয় পেয়ে গেল। চোখ তুলে নাহিদকে দেখে খানিকটা চমকে গেল। নাহিদ আরজুর সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নারী জাতির এক দোষ, কিছু হলেই বাসা থেকে বেরিয়ে পড়বে। এত অভিমান রাখো কোথায়? নাহিদের কথায় আরজুর রাগ, অভিমান যেন বহুগুণ বৃদ্ধি পেল। তাকে কষ্ট দিয়ে ফাজলামো হচ্ছে? সে কিছু না বলে নাহিদকে এড়িয়ে চলে যেতে আগাল। কিন্তু পেছনে থেকে নাহিদ তার হাত ধরে আটকাল।
অশ্রুসিক্ত নয়নে আরজু নাহিদের দিকে ফিরল। হাত ছাড়াতে চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন। ছাড়ব না। আরজুর অভিমানেরা পাল্লা দিয়ে বাড়তে লাগল। আরজু ক্ষিপ্ত হয়ে বলল, ছাড়ুন বলছি। কেন আটকাচ্ছেন আমাকে? আমি তো আপনাকে এই সম্পর্কের বেড়া জাল থেকে মুক্তি দিচ্ছি। আমার জেদের কারণে এই সম্পর্কে আটকে আছেন। যেই সম্পর্কে ভালোবাসা নেই, সেই সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। যেতে দিন আমাকে। নাহিদ আরজুকে একটানে নিজের বুকে মিশিয়ে ফেলল। সযত্নে আগলে ধরল নিজের সাথে। আরজুর চিবুকে হাত গলিয়ে ফিচেল সরে বলল, ভালোবাসা কি শুধু মুখে বলেই প্রকাশ করতে হয় আরজু? উপলব্ধি করা যায় না? আরজু হুহু করে কেঁদে উঠল। নিজেকে নাহিদের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। আর বলল, আমি কিছু উপলব্ধি করতে চাই না। কারো জীবনে অযাচিত হস্তক্ষেপ করতে চাই না। ছাড়ুন আমাকে। নাহিদ আশেপাশে চোখ বুলিয়ে বলল, বাসায় চলো আরজু। রাস্তায় সিন ক্রিয়েট করছো কেন? আরজু রেগে বলল, আমি রাস্তার মেয়ে তাই। এ কারণেই আমাকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিলেন তাই না? এখন কেন এসেছেন? এতিম বলে দয়া দেখাচ্ছেন? আমি কখনোই কারো দয়ায় বাঁচতে চাই না। ছাড়ুন বলছি। নাহিদের প্রচণ্ড রাগ হল। এসব কথার মানে কি? মেয়েটা কি বুঝে না তার চোখের ভাষা? শান্ত নাহিদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে আরজুর চুল খামচে ধরে আরজুর ঠোঁট কামড়ে ধরল। আকস্মিক হামলায় অবাক হল আরজু। নেতা সাহেব এমন করবে ভাবতে পারেনি। আরজু তীব্র যন্ত্রণায় চোখ বুজে ফেলল। এমন সুখকর যন্ত্রণায় আরজুর দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। একটু পরেই আরজুর ঠোঁট ছেড়ে দিল নাহিদ। গোলাপি আভার অধর ততক্ষণে টকটকে লাল হয়ে গেছে। নাহিদ অপলক দেখল তার মিষ্টি বউয়ের অভিমান। কি মিষ্টি লাগছে লেপটানো কাজলে লাল ঠোঁটে। নাহিদ বাঁকা হেসে বলল, এই আক্রমণের জন্য তুমি দায়ী। আমি কোনো সুপুরুষ নই আরজু। লাস্যময়ী রূপের নিজ রমণীকে দেখে নিজেকে সামলানোর চেষ্টা নিশ্চয়ই করব না। আমার প্রণয় উত্তাপ তোমাকে জ্বালিয়ে ছারখার করে দিবে। তাই নিজেকে আমার কাছ থেকে বাঁচিয়ে রাখাই তোমার জন্য মঙ্গলজনক। কারণ আমি নাহিদ তোমার মাঝে মিশে গেলে তোমার ফিরে যাওয়ার পথ বন্ধ। তখন আমার সকল ভুল অন্যায়কে মেনে নিতে হবে। কারণ এই নাহিদ নিজ অস্তিত্বে তোমাকে ধারণ করলে তোমার এই খারাপ মানুষটাকে নিয়েই বাঁচতে হবে। জীবনের কঠিন মুহূর্তেও এই হাত শক্ত করে ধরতে হবে। তোমার ভালোর জন্য নিজেকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি আমাকে উন্মাদ করেছ। এখন তোমার যাওয়ার পথ বন্ধ। এই নাহিদকে উন্মাদ করে পালানো এত সহজ না সুন্দরী। আরজু তখনও কাঁদছে। নাহিদের বুকে ব্যথা শুরু হল। এই সুন্দর মুখটায় কান্না একদম মানায় না। নাহিদ শান্ত হল। আরজুর অশ্রু বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল। আর নরম সুরে বলল, এভাবে কাঁদে না বউ। আই অ্যাম সরি। আমি ভীষণ সরি। তোমাকে কষ্ট দিতে চাইনি। সরি, সরি। আরজু নাহিদের মুখে বউ ডাক শুনে আর নাহিদের আদর পেয়ে আরও আহ্লাদী হয়ে উঠল। নাহিদের বুকে ইচ্ছেমতো কিল ঘুষি বসাতে লাগল। মনের সব ক্ষোভ নাহিদের দিকে ঢেলে দিচ্ছে। কিন্তু এতেও তার মন ভরল না। সে এগিয়ে এসে নাহিদের বুকের বা পাশে কামড়ে ধরল। আর নাহিদ চোখ বুজে প্রিয়তমার দেওয়া যন্ত্রণা অনুভব করল। আরজুর চুল খামচে ধরে বলল, ব্যথা পাচ্ছি তো বউ। রক্ত চুষে খাবে নাকি? রিভেঞ্জ নিচ্ছ? কামড়ের বদলে কামড়। কিন্তু আমি তো দিলাম ঠোঁটে আর তুমি দিচ্ছ বুকে। আরজু নাহিদের বুক থেকে সরে আসল। সেদিকে তাকিয়ে দেখল নাহিদের ফর্সা বুকে তার দাঁতের ছাপ বসে গেছে।
এক সাইড কেটে সেখান থেকে সামান্য রক্তক্ষরণ হচ্ছে। আরজু জিহ্বায় নোনতা স্বাদ পেয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট মুছল। সেখানেও খানিকটা রক্ত লেগে গেছে। নাহিদ বুকে হাত ঘষে বলল, তোমার দাঁত ভীষণ ধারালো। এক বসায় আস্ত গরু চিবিয়ে খেতে পারবে। এক দাপুটে নেতাকে কামড়ে রক্তাক্ত করে দিলে। আরজু ক্ষিপ্ত চোখে নাহিদের দিকে তাকাল। এই লোক তাকে আবার অপমান করছে। পেয়েছে কি? আরজুর কি কোনো সেলফ রেসপেক্ট নেই? যত ইগো এই লোক দেখাবে। আরজু রেগে আবার হাঁটা ধরলে নাহিদ এগিয়ে এসে আরজুকে কোলে তুলে নিল। আর বলল, তুমি আবার নিজেকে হারিয়ে ফেলেছ বউ। তাই তোমার হাত না বরং তোমাকে তুলেই দুর্গম পথ পাড়ি দেব। চলবে? আরজু এবার শব্দ করে কেঁদে উঠল। আর নাহিদের পাঞ্জাবির কলার খামচে ধরল। ফলে আরজুর ধারালো লোক নাহিদের গলায় ধেবে যাচ্ছে। আরজু বলল, আপনি আমাকে ইচ্ছে করে কাঁদিয়েছেন। আমাকে অপমান করেছেন। থাকব না আমি আপনার সাথে। নাহিদ আরজুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগল আর বলল, বিয়ের দিন কি বলেছিলাম মনে আছে? আমার জীবনে এসেছ নিজ ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। আর এমন ইচ্ছে আমার কোনোদিন হবে না। তাই তুমি বন্দী। আমার জগতে তুমি চিরদিনের জন্য বন্দী। যেই বুকে বারবার আঘাত করে ক্ষত বিক্ষত করছ সেই বুকেই মুখ লুকাতে হবে চিরকাল। আরজু কিছুক্ষণ ছটফট করে থেমে গেল। আরজু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। নাহিদ আরজুকে কোলে করেই ঘরে প্রবেশ করল। আরজুকে বিছানায় বসিয়ে দিল। তীব্র অভিমানে আরজু মুখ ফিরিয়ে নিল। নাহিদ আরজুর কোলে মাথা রেখে ফ্লোরে বসে পড়ল। এতে আরজু খানিকটা চমকাল। নাহিদ আরজুর কোমর ঝাপটে ধরে সেখানে মুখ গুজে জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে আমি অপমান করিনি আরজু। আর না তোমার ভালোবাসাকে। শুধু একটু ঘাবড়ে গেছিলাম। জীবনে কাঙ্ক্ষিত সবকিছু হুট করে পেয়ে গেলে মানুষ যেমন ঘাবড়ে যায়, ঠিক তেমন ঘাবড়ে গেছিলাম। অতীতের কিছু স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায় আরজু। তখন নিজেকে ভীষণ অসহায় লাগে। তোমার কাছে আসলেই ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। আমার জীবন ততটা মসৃণ নয় আরজু। বিষাক্ত কিছু স্মৃতি আমার মন মস্তিষ্ককে কাবু করে রেখেছে। আমাকে কখনো একা করে ফেলে যেও না আরজু। তুমি আমার কি সেটা বলে বুঝাতে পারবো না। আরজু বুঝল নাহিদের গলা কাঁপছে। আরজু নাহিদের চিবুকে হাত রেখে মুখ তুলে তাকাল। নাহিদের চোখ জোড়া লাল হয়ে আছে। মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব। আরজু অবাক হল। সেই কঠিন, ধম্ভিক, গুরুগম্ভীর, সুদর্শন ব্যক্তিটির চোখে মুখে কেমন অসহায়ত্ব ফুটে উঠেছে। আদৌ এটা সম্ভব? আরজুর কোমল হৃদয় ব্যথিত হল। এই পুরুষটিকে সে কখনোই দুর্বল হতে দেখেনি। আর আজ সে নিজের অভিমান ভুলে নাহিদের কপালে অধর ছুঁয়ে দিল। আবেশে নাহিদ চোখ বুজে নিল। আরজু ভেজা গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না নেতা সাহেব। এই তো আপনার পাশেই আছি। শেষ নিঃশ্বাস অবধি থাকব। নাহিদ মৃদু হেসে আরজুর হাতে চুমু খেল। আরজুর দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোমায় প্রথম দেখে আমার রবি ঠাকুরের একটা উক্তি বারবার মনে পড়েছিল আরজু। আরজু প্রশ্নসূচক তাকিয়ে রইল। নাহিদ হেসে বলল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আরজু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। নেতা সাহেব আর কাব্যিক উক্তি, ভাব যায়। নাহিদ আবার আরজু আরও কাছাকাছি এসে বলল, রবি ঠাকুর আরও বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।
আরজু ছলছল চোখে নাহিদের দিকে তাকাল। এই কাঙ্ক্ষিত শব্দটি নেতা সাহেবের মুখ থেকে শোনার জন্য আরজু মুখিয়েছিল। আজ সেই কাঙ্ক্ষিত শব্দ শোনার ভাগ্য হল তার। তার নেতা সাহেব তাকে ভালোবাসে। এর চাইতে মধুর বাক্য আর কি হতে পারে? আরজুর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। নাহিদ তাদের মাঝের দূরত্ব আরও কমিয়ে আনল। দুজন দুজনের শ্বাস-প্রশ্বাস উপলব্ধি করতে পারছে। উষ্ণ নিঃশ্বাস দুজনের মাঝে তীব্র উন্মাদনার সৃষ্টি করছে। নাহিদ আর নিজেকে আটকে রাখতে চায় না। এই উন্মাদনায় ভাসাতে চায়। আরজু নামক অনুভূতি উপলব্ধি করতে চায়। নাহিদ ফিসফিস করে বলল, আই অ্যাম গেটিং অ্যাডিক্টেড আরজু। হেল্প মি গেট ব্যাক। আই অ্যাম গেটিং লস্ট। চলবে।